আসাদ ভাই, সম্প্রতি ওয়াশিংটন পোস্টে একটি রিপোর্ট হয়েছে জামায়াতের ব্যাপারে বা বিএনপির ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র কি মনে করে সেটি একটি মার্কিন কূটনীতিবিদের মুখে শুনতে পেয়েছি। একটি ফাঁস হওয়া ফোনের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট একটি রিপোর্ট করেছে, কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলেছে। আমি সেই ফাঁস হওয়া রিপোর্টটা মানে পাটাতন হিসাবে ধরে আপনাকে জানতে চাই যে এখনো কি বাংলাদেশের রাজনীতিটা বিদেশ নির্ভরই? আসলে মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেই ক্ষমতায় বসা সম্ভব, নইলে না, ব্যাপারটা কি এরকম? আর আমি যে দেশটাতে আসি অর্থাৎ আমেরিকারই বা কি আসে যায় যে বাংলাদেশে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসলো বা আসলো না, এটা নিয়ে আপনাদের কাছে একটু জানতে চাইবো। প্রথমে আসলে যদি বলেন। জি, ধন্যবাদ। আপনি জানেন হয়তো, আর জাস্ট আপনার দর্শকদের জন্য বলে, আমি নিজেই ওয়াশিংটন পোস্টে কাজ করেছি। আমি ওয়াশিংটনে পোস্টেড ছিলাম কোনো এক সময়, তো আমি নিউ ইয়র্ক টাইমসের করেসপন্ডেন্ট ছিলাম। তো এগুলো তো আমি তো অনেক দিন থেকে এইসব জিনিস নিয়ে মানে চিন্তা ভাবনা করি, লেখালেখি করি এই সমস্ত। তো এই খবরটা যখন বের হলো এবং এটাতে দেখলাম যে বিশাল একটা আলোড়ন সৃষ্টি হয়েছে বিভিন্ন, বিশেষ করে ফেসবুকে, তারপরে মেইন স্ট্রিম মিডিয়াতেও দেখলাম যে আমেরিকা কি চাচ্ছে একটা। তো এই প্রসঙ্গে একটা কথা বলি, আমেরিকার অ্যাকচুয়ালি কোনো কিছু যায় আসে না বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, এটা নিয়ে তাদের এত চিন্তা ভাবনা করার কোনো সময় নেই এখন। তারা যেটা জানেন, এখন ইউক্রেন, তারপরে ইসরায়েল, গাজা, এখন গ্রিনল্যান্ড, এই সমস্ত। খালি ছোট্ট একটা কথা বলি, আমার কলিগ ছিল, আমার ফার্স্ট বস ছিল স্টিভ ওয়াইজম্যান। উনি নিউ ইয়র্ক টাইমসের লাস্ট চাকরি ছিল চিফ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট। তো একদিন আমরা ওয়াশিংটন লাঞ্চ খেতে যাচ্ছিলাম একসাথে, ও তার ওয়াশিংটন ব্যুরোতে ছিল, আমি ওয়াশিংটন পোস্ট থেকে তার সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা, আর স্টিভ, তুমি তো নিউ ইয়র্ক টাইমসের চিফ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট, তুমি বাংলাদেশ নিয়ে কোনো কিছু মানে এত দেখি টেকি না কেন ওয়াশিংটনে? তখন আমাকে বললো যে দেখো, তোমার দেশ, তোমার নিজের দেশের কথা ভাবো, তোমরা কাকে নিয়ে মানে চিন্তা ভাবনা করো, বা তোমাদের মিডিয়াতে কারা প্রাধান্য পায়? নিশ্চয়ই তোমাদের কাছে যারা গুরুত্বপূর্ণ মনে হয়, যে সমস্ত দেশগুলো, যেমন ইন্ডিয়া তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, ইন্ডিয়াকে নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো। তুমি তো সুইজারল্যান্ড নিয়ে কোনো কিছু চিন্তা করো না, তুমি কেনিয়া নিয়ে তো কোনো কিছু চিন্তা করো না, তাই না? তো এক্স্যাক্টলি একই ব্যাপার। বললো যে আরেকটা কথা বলি, বাংলাদেশে যারা আমেরিকার এমবেসি আছে বিভিন্ন, প্রায় অনেক দেশেই আছে, বাংলাদেশও আছে। তো এইখানে যারা পোস্টিং নিয়ে আসে, বিশেষ করে অ্যাম্বাসাডার হিসেবে, তাদের ওয়াশিংটনে কেউ চেনে না। কেমন, দে আর জাস্ট নো বডিজ ইন ওয়াশিংটন। তাদের কেউ চেনে না এখানে। তাদের এখান থেকে যায়, এখান থেকে যাওয়ার পরে অ্যাম্বাসাডার হয়ে এটাই তাদের লাস্ট পোস্টিং হয়, এখান থেকে তারা রিটায়ারমেন্টে চলে যায়। আমি এরকম অনেকজনকে চিনি আর কি ব্যক্তিগতভাবে। তো যে কথাটা বলার জন্য এই প্রসঙ্গের অবতরণটা করলাম, সেটা হলো এই যে আমেরিকান সিস্টেম যেভাবে চলে সেটা একটুখানি আমি বলি। প্রথমেই তারা সেই দিনকার, যেমন মানে এটা আমার স্টিভের কাছ থেকে আমার শোনা আর কি, ও একসময় নিউ ইয়র্ক টাইমসের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ছিল। তার স্ত্রী এলিজাবেথ বুমিলার, সেও মানে নিউ ইয়র্ক টাইমসের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ছিল। যাই হোক, তো সে তার মাধ্যমে শোনা আর কি আমার, সেই আমাকে গল্পে গল্পে বলেছিল একদিন যে সকাল 9টা, তখন বুশ ছিল প্রেসিডেন্ট আর কি, মানে এই সেকেন্ড বুশ জুনিয়র। তো সকাল 9টার সময় যে ফার্স্ট ব্যক্তি যে প্রেসিডেন্টের সাথে দেখা করে সে হলো সিআইএ চিফ। তো সিআইএ চিফ তাকে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ব্রিফ করে, তারপরে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটা মিটিং হয়। সেই মিটিংয়ে প্রেসিডেন্ট থাকে এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের যারা মেম্বার তারা সেখানে উপস্থিত থাকে। তারপরে তারা ওই দিনকার নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টে কি হেডলাইন, মানে ফ্রন্ট পেজ নিউজ কি আছে, মানে যেটাতে আমেরিকার স্বার্থ খুব নিহিত, সেইগুলো নিয়ে তারা আলোচনা করে। তো এখন বললো যে বাংলাদেশে একটা বিশাল ডিজাস্টার ছাড়া, আমাকে বললো যে তুমি যেমন বাংলাদেশের নিউ ইয়র্ক টাইমসের ফ্রন্ট পেজে তোমার রিপোর্ট ছাপা হয়েছিল, কি কারণ? দ্যাট ওয়াজ এ ডিজাস্টার স্টোরি। মানে এরকম মেজর কোনো কিছু না হলে আমেরিকান এস্টাবলিশমেন্ট বাংলাদেশ নিয়ে তাদের চিন্তা করার কোনো। আসলে একটু কথা বলবো একটু। আমি যদি আপনাকে বলি যে আরেকটা ধারণা হচ্ছে এরকম যে চীনের বাস্তবতা মাথায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের, আপনি ভারতের কথা বললেন, মার্কিন যুক্তরাষ্ট্র যেমন ভারতের বন্ধুত্ব লাগবে, আবার ভারতকে
তার চাপেও রাখতে হবে। সেই হিসাবে বাংলাদেশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটা বিশাল হিসাব নিকাশের গুটি হওয়ার কথা। এবং আপনি বলছিলেন যে বাংলাদেশকে তারা পাত্তা না দিলেও তাদের চলে, কারণ তারা অন্য দেশ নিয়ে চিন্তা করবে, ইউক্রেন নিয়ে চিন্তা করবে। কিন্তু আমরা কিন্তু দেখেছি আমেরিকা এই সাম্রাজ্যবাদ প্লাসটা বজায় রাখার জন্য তারা কিন্তু আফগানিস্তানকে নিয়ে চিন্তা করে, যদিও আফগানিস্তানের সেই অর্থে তেল, গ্যাস, বিদ্যুৎ, বন্দর কিছু নাই। সেই হিসাবে আমি এটা মনে করতে পারি কিনা, বা কেউ কেউ যে এরকম বলে যে ইন্ডিয়া এবং চায়নার মাঝখানে একটা খুব সাংঘাতিক রকমের মানে জায়গা নিয়ে থাকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে পণ হিসেবে ব্যবহার করা উচিত, এটা খুব ভুল বলে কিনা। আচ্ছা, ওকে, আমি বলছি, এটার উত্তরটা দিচ্ছি। আপনি তো আমেরিকাতে থাকেন, আমেরিকার পত্রপত্রিকা দেখেন কেমন। এই যে ন্যারেটিভটা আপনি এই মাত্র উল্লেখ করলেন যে চায়নাকে ঠেকাইতে হবে, ইন্ডিয়ার সাথে একটা ইয়ে করতে হবে, বাংলাদেশ খুব ইম্পর্টেন্ট জায়গা, এইরকম এই সংক্রান্ত কয়টা নিউজ এ পর্যন্ত আপনি কয় বছর থেকে আসবেন, কতগুলো নিউজ আপনি নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টে এগুলো আমাকে বলেন আপনি? আমি তো রেগুলার পড়ি এগুলা, আমি তো দেখি না এরকম ভাই। আপনি যদি আমাকে আসলে বলতে বলেন তাহলে আমি বলি, আমি 2 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকি বটে, কিন্তু আমি আসলে আন্তর্জাতিক পত্রপত্রিকাগুলি কন্টেন্ট অ্যানালাইসিস আরো গোটা 20 বছর ধরে করি। আমি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পত্রপত্রিকায় ওদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে অনেক বেশি, মানে গাজা, ইসরায়েল, প্যালেস্টাইন বা ইউক্রেন, নেটো বাদ দিলে ওদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ওদের যে জায়গাগুলিতে এই সাম্রাজ্যবাদী কার্যক্রমগুলি পরিচালিত হয় এগুলির ব্যাপারে ওরা অনেক বেশি আগাম খবর দেয় না। আপনি যেটি বললেন সেটি খুবই সত্য, যে সিআইএ বা ক্লাসিফাইড ডকুমেন্টস এর উপর ভিত্তি করে ওরাগুলি করতে চায়, তো ওদের এগুলি নিয়ে পাবলিক ইন্টারেস্ট ওদের কম। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হলো যে এই যে যারা আপনি বললেন যে অনেকে বলে, এগুলো অনেকে কারা? অনেকে মানে হলো বাংলাদেশের তথাকথিত অ্যানালিস্ট যারা, বিশ্লেষক যারা, তারা এগুলা বলে টলে, যেমন একটা কতগুলো ভারী শব্দ ব্যবহার, ভূ রাজনৈতিক, তারপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এগুলাতে বাংলাদেশে তো এইসব বললে টললে আমাদের মতো যারা লেখাপড়া কম জানে তারা তো আরে সাংঘাতিক ব্যাপার, তো এই ভূ রাজনৈতিক, জিও পলিটিক্স, এগুলো কি বলতেছে কেমন। তো আমি দীর্ঘদিন ওয়াশিংটনে কাজ করেছি অ্যাজ এ জার্নালিস্ট, কেমন। আই হ্যাড এ রিং সাইড ভিউ অফ হাউ দিস সিস্টেম ওয়ার্কস ইন আমেরিকা। আমি দেখেছি নিজের চোখে এগুলা, কেমন। তো সেইখানে ওই যেটা আমি বারবার করে বলার চেষ্টা করছি, যে ধরেন বাংলাদেশের যে ওদের যে এমবেসি আছে, তাদের তো কিছু রিপোর্ট করতে হয়, তাদের স্টেট ডিপার্টমেন্টে সেটা পাঠাতে হয়। এবং অনেক সময় স্টেট ডিপার্টমেন্টে, যেমন আমি সিম্পল একটা উদাহরণ দেই আপনাকে, যে এই আমাদের যে ব্যুরোর আন্ডারে স্টেট, এটা হলো সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, 13টা দেশ এখানে আছে, কেমন। তার যে হেড আর কি, যে মানে ওই ডিপার্টমেন্টের যে হেড, সে তার পদবি হলো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, কেমন। আচ্ছা, তার নিচে আছে একজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট। তো এই 13টা দেশের প্রত্যেক জায়গায় তাদের এমবেসি আছে। এখন এখানকার প্রত্যেকটা অ্যাম্বাসেডর যেসব দেশে আছে, তারা সেখানে রিপোর্টগুলা পাঠায়। এই রিপোর্টগুলা কোথায় যায়, কার কাছে যায়? ডেস্ক অফিসারের কাছে। তো ডেস্ক অফিসার সেখান থেকে ভেটিং করে এটা, যে এটা কোনটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে পাঠাবো, তারপরে সে তার বসকে পাঠাবে, তারপরে আন্ডার সেক্রেটারি অফ স্টেট ফর পলিটিক্যাল তার কাছে পাঠাবে। আমি হাইরার্কি গুলা বলছি, তারপরে ডেপুটি সেক্রেটারি অফ স্টেট, তারপরে সেক্রেটারি অফ স্টেট। তো এখন ওদের তো আমাদের মতোই 24 ঘন্টার দিন রাত্রি হয়, ওদের তো এক্সট্রা কোনো টাইম আল্লাহ মানে দেয় নেই তাদের জন্য। তো তারা এত এর মধ্যে বাংলাদেশ নিয়ে কিংবা কিছু, ওই যে আমি বললাম, তো তাদের চিন্তা করার সময়টা কোথায়? মানে তাদের তো একটা সময় বের করতে হবে এটা নিয়ে, যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ ফর দি আমেরিকান ইন্টারেস্ট। তো এইগুলা যারা এই কথাটা বলে যে ওটা মানে আমেরিকার ঘুম নাই, যে চায়না ইন্ডিয়ার সঙ্গে একটা ইয়ে করে আমেরিকা ওখানে কিভাবে ঢুকবে, এইটা বলে টলে আপনি একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর একজন প্রফেসরকে নিয়ে আসবেন, সে বলবে যে সাংঘাতিক ব্যাপার। আসলে কোনো কিছুই ব্যাপার না, কোনো কিছু ব্যাপার না, আই ক্যান টেল ইউ ফর শিওর। হ্যাঁ, আনলেস, হ্যাঁ, আরেকটা কথা বললেন যে খালেদ যে ইয়েতে গেছিল কেন, কি বলে, আফগানিস্তানে কেন গেছিল। আমি জানি না এই রিপোর্টটা আপনার চোখে পড়েছে কিনা, আফগানিস্তানে বিশাল ইয়ে পেয়েছে, মানে সন্ধান পেয়েছে আমেরিকান জিওলজিক্যাল যে সার্ভে আছে, তারা ওখানে অনেক খনিজ সম্পদ পেয়েছে, এবং আমি এটার উপর একটা রিপোর্টও করেছি। ওকে, আসাদ ভাই, আমি আপনাকে একটু এই জায়গায় আপনার কাছে একটু সময় চেয়ে নিই। আফগানিস্তানের ক্ষেত্রে আপনি যতটা স্ট্র্যাটেজি, তার চেয়ে বেশি অর্থনৈতিক লাভের কথা বলতেছেন। সেই রিপোর্টটা আমি দেখেছি, আসলে নানা রকম খনিজ সম্পদ এবং নানা রকম মানে যেটাকে বলে হচ্ছে
মানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টক তো আসলে যেইটা শিওরের থেকে যেটার মধ্যে আসলে সম্ভাবনা আছে সেইটাতে আরো বেশি ওরা ভালোবাসে, সেজন্য সম্ভাবনার জায়গা থেকে আফগানিস্তান অনেক সম্ভাবনাময়, সেটা আসলে আর তাদের আর capital market এ নেই। বাংলাদেশ যদি তেল পাইতো, অনেক গ্যাস থাকতো, তাহলে আমেরিকা কিন্তু ডেফিনেটলি অন্য স্ট্র্যাটেজির দিকে একটা কিছু পড়াটা আমাদের একটু হ্যাঁ। আশরাফ কায়সার ভাইয়ের কাছে যায়। আশরাফ কায়সার ভাই, আপনার আচ্ছা। কাছে কি মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে এই অঞ্চল নিয়ে খুব উৎসাহের কাছে আছে কিনা? আমি শুধু ছোট একটু 2 পয়সা দিয়ে রাখি, আমরা কিন্তু দেখেছি যে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে আরো 20 বছর পেরেছে। আমি র্যান্ডম আমার দেশি বিদেশি বন্ধুদের কাছে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন এরকম 3 জনের নাম বলেছি, তারা আসলে বলতে পারে না, কারণ তারা ওয়াং সান সুচিকে চেনে না। মালালাকে কোনোবার কেউ কেউ বলতে পেরেছেন, কেউ কেউ বলতে পারেননি। মানে নোবেল শান্তি পুরস্কার এত গুরুত্বপূর্ণ ব্যাপারও না, কিন্তু আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের চাকরি থাকবে না সেইটা নিয়েও আমরা হিলারি ক্লিনটন শেখ হাসিনাকে ফোন করেছেন, সেটাও দেখেছি। অর্থাৎ কিছু গুরুত্ব হয়তো আছেও বা থাকতেও পারে। আশরাফ কায়সার ভাই, আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই। প্রথমে বলি যে ওইটা কি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী একজনের জন্য নাকি তার ব্যক্তিগত পরিচয় এবং যোগাযোগের জন্য, এটির একটা পার্থক্য আছে। কেননা আমরা ডক্টর ইউনূসকে শুনেছি ক্লিনটন পরিবারের সাথে ঘনিষ্ঠ, হিলারি বা ক্লিনটনের সাথে অনেক যোগাযোগ ছিল। একইভাবে ডেমোক্রেট পার্টির সাথে বেশি, রিপাবলিকানদের সাথে কম। তবে আমি একটু জিনিস বলি যে একটা তো হচ্ছে রুটিন ওয়ার্ক। ধরেন আপনি পৃথিবীর যে কোনো দেশে আপনার অ্যাম্বাসেডর কিংবা হাই কমিশনার থাকবে, সেই দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তন, অর্থনৈতিক অবস্থা এবং তার কৌশলগত অবস্থান, এগুলো নিয়ে আপনি কাজ করবেন। এটা কিন্তু একটি রুটিন ওয়ার্ক। আমরা গত কয়েক সপ্তাহে ঢাকাতে দূতদেরকে যেভাবে বিএনপির চেয়ারম্যানের কার্যালয় কিংবা জামাত ইসলামী আমিরের কার্যালয়ে যেতে দেখেছি, এবং যেভাবে পত্রপত্রিকায় সেগুলো ফলো করে প্রচার হয়েছে, তাতে এরকম একটি ধারণা হয়েছে যে তারা রুটিন ওয়ার্ক তো করছেনই, তারা কি কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন কিনা, অথবা তারা আমাদের রাজনীতিতে এখনো খুব প্রভাবকের ভূমিকায় আছেন কিনা। আমার ধারণা খুব বেশি প্রভাবকের ভূমিকায় তারা নাই, কিন্তু তারা যেটি ফিল করছেন, দ্য ফিয়ার অফ মিসিং আউট, যে আমি কি কোনো কিছু খেয়াল করলাম না, কোনো পরিবর্তন ঘটে গেল, নতুন স্টেক হোল্ডার বাজারে চলে এসছে, আগে যাদের সাথে সম্পর্ক ছিল তারা তো দেশ ছাড়া হয়ে গেছেন। ফলে তারা একটা রিকোর্স করার চেষ্টা করছেন গত কয়েক মাসে, আমার সেরকম মনে হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে তারা প্রেডিক্ট করার চেষ্টা করছেন অথবা বোঝার চেষ্টা করছেন যে বাংলাদেশের ক্ষমতা কেন্দ্রের বা ভর কেন্দ্রটি আগামী সময়ে কোথায় গিয়ে দাঁড়াবে। যেমন আপনি ধরুন একটি দক্ষিণপন্থী বা উগ্রপন্থী বা ডানপন্থী দল বলে দেশের ভেতরে যে আলোচনা, হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের ভিন্ন ধারণা রয়েছে। মডারেট ইসলাম বলে আমরা একটি কথা শুনি, যে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে এটি উগ্রবাদী ইসলামকে কাউন্টার করার জন্য যথেষ্ট বা ভালো কৌশল। একইভাবে তারা ধরেন 17 বছর পরে নির্বাচন হচ্ছে, বা 3টে নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, কাজেই নতুন নির্বাচনে কারা বিজয়ী হয়ে আসতে পারেন, তাদের হাত দিয়ে বাংলাদেশের পলিসিগুলো কিভাবে তৈরি হবে, এটি বোঝা কিন্তু তাদের একটি রুটিন ওয়ার্কের মধ্যেই পড়ে। আর একটা হচ্ছে যে নতুন যে তরুণরা বাজারে কিন্তু এসেছেন, আশরাফ কায়সার ভাই, আপনি যদি যে পয়েন্টটা আসলে আশরাফ ভাই তুললেন ওইটাও যদি আপনি একটু অ্যাড্রেস করতেন, নিশ্চয়ই করবেন, তাও আমি একটু আপনাকে মনে করাই দিয়ে রাখি, মার্কিন যুক্তরাষ্ট্রের লাভটা কি? আফগানিস্তানের ক্ষেত্রে না এলে খনিজ সম্পদ বা অন্যান্য অর্থনৈতিক, মানে বাংলাদেশে যে ধরনের সরকারে আসুক, আমি দুইটা দিক থেকে এটা প্রশ্ন করি। বাংলাদেশে কি জামায়াতে ইসলামী কখনো বলছে যে ওরা সরকারে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারা সম্পর্ক নষ্ট করবে বা সম্পর্ক করবে না, ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে তারা মেয়েদের কাজ করতে দিবে না? তো জীবনে বলে নাই। বিএনপি কি বলছে? না, আওয়ামী লীগ বলতো। তো ওদের তো যেই থাকুক, মানে ওদের তো অসুবিধা নাই, এবং ওরা কেয়ার ক্যান করবে। মানে আমি আসাদ ভাইয়ের ওই পয়েন্টটা যদি আপনি একটু দেখেন। আচ্ছা, আমি বলি প্রথম কথা যে বাংলাদেশের যেই সরকারই আসুক, আমার ধারণা অতীতেও যায়নি, আগামীতেও যাবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধী কোনো অবস্থানে যাবে, সেটি কিন্তু তাদের হেডেক না। তাদের হেডেক হতে পারে এমন যে তাদের পলিসিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষের পলিসি, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে ইদানিং যেভাবে সরাসরি কথা বলতে দেখছি ট্যারিফ নিয়ে, অর্থনৈতিক লেনদেন নিয়ে, বাণিজ্য বৈষম্য কি করে কমিয়ে আনা যায়। আপনি খালেদ খেয়াল করবেন যে সয়াবিন তেল অথবা সয়াবিন এবং আমাদের যে ভুট্টা, সেটি আমদানি করে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবসায়ীদেরকে 5 জন বা 6 জন শীর্ষস্থানীয় ব্যবসায়ীকে খুবই গুরুত্বের সাথে নিচ্ছে। অথবা আপনি ভাসমান তেলের যদি কন্টেনারের ব্যবসাটা দেখেন, কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এলএনজি, মার্কিন যুক্তরাষ্ট্র এখানে খুব ভালো মাপের
একটি অর্থনৈতিক লেনদেনের জায়গা খুঁজে পেয়েছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে, আমি কিন্তু দ্বিমত করি এই অর্থে যে ভারত এবং চায়নার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে চায়নার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটি নাজুক সম্পর্ক আছে, সেই জায়গাটিতে বাংলাদেশের মতো একটি দেশ কিংবা ভারত কোন জায়গায় দাঁড়ালো, সেটি আমার ধারণা তাদের কিছুটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ধরুন, আপনি আমাদের যে রাষ্ট্রদূত জয়েন করেছেন, তিনি প্রথমেই বললেন যে বাংলাদেশকে উনি বোঝানোর চেষ্টা করবেন যে চীনের সাথে অতি ঘনিষ্ঠতা বাংলাদেশের জন্য কতটা খারাপ কিংবা ভালো হতে পারে। এই যে ব্যাপারগুলো তারা সরাসরি অ্যাড্রেস করছেন। আরেকটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা, চায়না কিন্তু অতীতে কখনো আমাদের অবকাঠামোর বাইরে উন্নয়নের অংশীদার হিসাবে রোল প্লে করা ছাড়া গণতান্ত্রিক রূপান্তরে কোনো কথা বলতো না। ইদানিং কিন্তু তারা গণতান্ত্রিক রূপান্তর নিয়ে কথা বলে, তারা নির্বাচিত সরকার কিংবা অন্তর্বর্তী সরকারের সাথে কিভাবে কাজ করবে কথা বলে। এবং আপনি খেয়াল করবেন যে তিস্তা ব্যারেজের মতো বা তিস্তা প্রকল্প নিয়ে তারা প্রোঅ্যাক্টিভলি কথা বলছে। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের একটা গুরুত্ব বাড়ছে। আমি বলবো না তাতে করে আমেরিকা বা পশ্চিমা বিশ্বের ঘুম হচ্ছে না। আসলে এইটা যদি ওই সাইড থেকেও একটু বলেন, আমরা যদি ধইরা নেই যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের মানে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা যেটা বুঝি, প্রথমে আমি যেটা বুঝি যে ওরা দুই পক্ষের সাথেই কথা বলে। জামাতের এখানে যদি পক্ষ জামাত বিএনপি দুইটাই হয়, দুইটার সঙ্গে সমানে কথা বলতেছে। কিন্তু আমাদের রাজনীতিবিদরা মার্কিন যুক্তরাষ্ট্রের কে এত বেশি গুরুত্ব কেন দিচ্ছেন? আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু সেভাবে সরব হতে দেখছি না। কিন্তু আমরা মার্কিন আধিপত্যবাদের যদি থাকে সেইটার এগেনস্টে রাজনীতিবিদরা কিন্তু কিছু বলেন না। মানে আসাদ ভাই ঠিকই বলছেন, আমরা কয়েকজন বিশ্লেষক, কয়েকজন টকশোর লোকজন এগুলি নিয়ে কথাবার্তা বলি, তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা এরকম খারাপ করতে চান না, বা তারা ভালোই চান। যতবার আন্ডার সেক্রেটারি লেভেলের লোক বা ডেপুটি আন্ডার সেক্রেটারি লেভেলের লোক আসুক, তারা খুবই মানে উদ্বেলিত হয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন, কথা বলেন, এবং তাদের সাথে কথা কি হয়েছে সেটা আবার গোপনও রাখেন। এইটা কিরকম মানে মানে রাজনৈতিকভাবে সেটা মানে সেটা কিরকম জামাতের কনটেক্সট থেকেও বিএনপির কনটেক্সট থেকেও? দেখুন, দেশে যখন রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো শক্ত ভিত্তির উপরে না দাঁড়ায়, ক্ষমতার পালাবদল যখন নিয়মতান্ত্রিক পথে না হয়, তখন কিন্তু এই প্রবণতাগুলো রাজনীতিতে থাকে যে বহির্শক্তি, সেটি মার্কিন যুক্তরাষ্ট্র হোক, ভারত হোক, কিংবা ভারত পাল্টা বলে থাকে আইএসআই বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে। এটি আমাদের দেউলিয়াত্ব প্রমাণ করে। বাংলাদেশে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের দূত না, অন্য অনেক ইউরোপিয়ান দূতকে নিয়ে যে বাড়াবাড়িটা হয়, সেটি কিন্তু আসলে খুব নিন্দা করার মতো। এবং সেটি প্রমাণ করে দেয় আপনার রাজনৈতিক ভিত্তি দুর্বল। আপনি জনগণের যে ম্যান্ডেট তার উপরে নির্ভর না করে বাইরের শক্তির উপরে নির্ভর করে কথা বলার চেষ্টা করছেন। সেটি যদি জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হয়, তখনও কেউ কেউ বিশ্বাস করতে চান না যে এটি হয়তো জনগণ করেছে, মনে করা হয় যে এটি একটি ব্লু প্রিন্টের মাধ্যমে হয়েছে। কাজেই আমার মনে হয় যে, দেখুন, আমরা ভারতের ব্যাপারেও একই কথা বলছি। আজকে মাঠে কিন্তু ভারত বিরোধী রাজনীতি, ভারত বিরোধী কথাবার্তা আছে, কিন্তু বড় রাজনৈতিক শক্তিগুলোকে কিন্তু আমরা সেভাবে কথা বলতে দেখি না। তাদের এখনো একটা ধারণা, অতীতের মতো মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ভারতের একটা সমর্থন আপনার লাগবে ক্ষমতায় যেতে কিংবা ক্ষমতায় স্থায়ী হতে। এবং এটা দুই তরফে, জামায়াতে ইসলামী বা বিএনপি দুইটাকে যদি আমরা বড় জোর ধরি, আওয়ামী লীগ তো বটেই। আমি একটু আসাদ ভাইয়ের কাছে আসবো। আসাদ ভাই, আপনার কাছে যেহেতু আমরা পলিটিক্সের ইনার ফ্যাক্টরগুলি নিয়ে কথা বলতেছি, সেই ক্ষেত্রে আমি আপনার কাছে প্রশ্নটা ক্যান্টনমেন্ট নিয়ে। ক্যান্টনমেন্ট আসলে কি ফ্যাক্টর এই ইলেকশনে রাখতে পারে বলে আপনি মনে করেন? এখনকার পর্যন্ত বিশ্লেষণে সেনাপ্রধান বা তার সেনাবাহিনীকে কিরকম মনে হচ্ছে? আর যে বিষয় নিয়ে আলোচনা হইল, জনগণকে উপর আস্থা না রেখে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এর উপরে পার্টি আস্থা রাখে কিনা। আমাদের মনে আছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই বলতেন তাকে নাকি 2001 সালে ক্ষমতায় আসতে দেওয়া হয় নাই, কারণ হচ্ছে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কি জানি কি দিতে রাজি হন নাই। আমরা এই প্রশ্নটাকে বারবার করতে চেয়েছি যে তারপরে কি দিতে রাজি হয়ে 2008-এ আসলেন, মানে ওইটার জবাব আর উনি দেন নাই। আচ্ছা, আমি আশরাফ কায়সারের বক্তব্যের সূত্র ধরে একটা কথা বলি, যে একটু আগে বললেন না যে বিদেশিরা এখানে খুব লাফঝাপ করছে, এটা সেটা। তো এইটা তো আমরাই এটা তাদের সুযোগ দিয়েছি। আপনি একটা জিনিস কল্পনা করে দেখেন, এই প্রসঙ্গে একটা কথা বলি, যে তাদের এত গুরুত্ব দেওয়ার তো কোনো কারণ নাই। আর এইখানে আসলে তারা হঠাৎ মানে যে কোনো লোকের সঙ্গে দেখা করতে যায়, তারা ধন্য হয়ে যায়। চিফ ইলেকশন কমিশনার কত ব্যস্ত একজন মানুষ, দেখেন প্রতিদিন একজনের সাথে দেখা করে, সে কাজ করে কোন সময়? আমি তো এই জিনিসটা বুঝতে পারছি না, যে তার সময় কোথায় এত, এদের সাথে আমি দেখা করব কেন?
আপনি এই জিনিসগুলো চিন্তা করেন। আমেরিকান অ্যাম্বাসেডারের কথা বলি, মানে যেহেতু তারা একটা বড় দেশের, 2003 সালের জুন মাসে আমি তখন ওয়াশিংটন পোস্টে কাজ করি, কেমন এইটা খুব রিলিভেন্ট জন্য সব এই জন্য বলছি। আমি একটা ইমেল পেলাম একদিন, তো ইমেলটা আসছে যে মাই নেম ইজ ডিয়ার স্যার লিখছে, মাই নেম ইজ হ্যারি থমাস, I have just been confirmed by the United States Senate to become the next ambassador of Bangladesh to Bangladesh, কেমন? So I have been strongly recommended by a friend to meet you before I head to Dhaka. So would you have some time, sir, so that we can discuss something? তো আমি চিন্তা করলাম নতুন অ্যাম্বাসাডার হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। তো আমাকে সে লাঞ্চে নিয়ে গেল দুপুরবেলায়, তো দিয়ে বলতেছে, নানান কথাবার্তা বলতেছে যে দেখো আমার তো যে মিনিমাম 2 মাসের আগে তো আর আমি ক্রেডেনশিয়াল প্রেজেন্ট করতে পারবো না ওখানে, কেমন নর্মাল যেটা স্ট্যান্ডার্ড। তো আমি তারে বললাম যে হ্যারি তুমি চিন্তা করে না, তোমার 3 দিনও লাগবে না, দেখো তোমার সব বাড়ির থেকে এসে ডেকে নিয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো এইটা তুমি, এবং আমি আশ্চর্যভাবে দেখলাম ডেইলি স্টারের মতো কাগজ, ডেইলি স্টার, যে মাহফুজা নাম তো একটা লেখাপড়া জানা লোক, বিদেশে চাকরি করছে, তার নিউজ পেপারে সে রানিং কমেন্টারি দিচ্ছে প্রতিদিন যে হ্যারি থমাস এখন ওয়াশিংটন ডালেস এয়ারপোর্টে আছে, কিছুক্ষণ পরে লন্ডনের ফ্লাইট ধরবে, তারপরে লন্ডন থেকে ঢাকার ফ্লাইট করবে। মানে আই ওয়াজ স্টান্ড যে ডেইলি স্টারের মতো কাগজ, যে বাংলাদেশ অ্যাম্বাসাডার কোন সময় প্লেন থেকে নামবে এইগুলা নিয়ে এসে তারা রিপোর্ট করতেছে। তো এই জিনিসগুলো তো আমরাই করেছি, যে আমরা যে কত বড় মানে আমাদের দীনতা আর কি, এগুলা আমরা বুঝি টুঝি না কিছু। আর সবসময় মনে করি ওই যে আশরাফ যে কথা একটু আগে বললো, যে দেশে যদি সত্যিকার অর্থে ইনস্টিটিউশন গুলো শক্তিশালী না হয়, গণতন্ত্রের যদি রিয়েল গণতন্ত্র না থাকে, তখন ওই বিদেশিদের মুখাপেক্ষি হয়ে থাকতে হয়। ওরা কি বলে